ওয়েলকাম স্টুডেন্টস। আমরা ফার্স্ট ইউনিটে সিলেবাস শেষ করেছি। সেকেন্ড ইউনিটের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, সেটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি সরাসরি চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের কয়েকটা দরকারি কথা বলে নিতে চাই। প্রথমত, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যখনই ভিডিওটি দেখবে তখন অবশ্যই তোমাদের টেক্সট বই সামনে খোলা রাখবে এবং হাতে একটা পেন্সিল রাখবে, ঠিক যেভাবে তোমরা ক্লাসে করো। আমি ক্লাসের মতোই তোমাদের টেক্সটটা লাইন বাই লাইন মানে করে বোঝাবো। তোমরা কঠিন শব্দের মানেগুলো লিখে নিও, যাতে পরে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি পুরো কবিতাটাই আজকে বোঝাবার চেষ্টা করব। বোঝানোর শেষে তোমাদের যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো আছে সেগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো। তোমরা তোমাদের সুবিধে মতো সময় বইতে বা তোমাদের ইংরেজি খাতায় এক্সারসাইজগুলো করে রেখো। আমি কয়েকদিনের মধ্যেই সেই এক্সারসাইজগুলোই সলভ করে পিডিএফ ফাইল তোমাদের গ্রুপে আপলোড করে দেবো। তখন তোমরা সেটা মিলিয়ে দেখে নিও, যদি ভুল হয় সেগুলো সংশোধন করে নিও। আর আমি প্রশ্ন উত্তরও তোমাদের সাথে আলোচনা করে দেব। সুতরাং আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। এবার চলো আমরা সরাসরি চ্যাপ্টারটায় চলে যাই। এটা তোমাদের বইয়ের লেসন 4, মাই ওন ট্রু ফ্যামিলি। বই এবং পেন্সিলটা সামনে রেখো। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমি সবসময় যেটা পড়াই, চ্যাপ্টার গল্প বলো বা কবিতা বলো, সেটা কি নিয়ে বা কিসের ওপর সেই গল্পটা বা কবিতাটি, সেটা আগে একটু বলে দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয় বা একটা আগ্রহ তৈরি হয়। তো সেটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে সেই চ্যাপ্টারে হেডিংটা বা টাইটেলটা বোঝা। এটা একটা কবিতা, কবির নাম টেড হিউজেস, কবিতাটির নাম মাই ওন ট্রু ফ্যামিলি। আচ্ছা, এখানে তোমরা সবাই জানো যে ফ্যামিলি কথার মানে কি। ফ্যামিলি বলতে আমরা বুঝি পরিবার। পরিবার বলতে আমরা বুঝি যেখানে একসাথে একাধিক মানুষ একসাথে থাকে এবং একটা পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক থাকে। সেখানে আমরা একে অপরের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াই, আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি এবং সর্বোপরি একের জীবনে অন্যের প্রয়োজনীয়তাকে সম্মান করি। এটা একটা পারস্পরিক নির্ভরতার উপর দাঁড়িয়ে থাকে সম্পর্ক, এবং আমরা একে অপরকে সম্মান করি, একসাথে পথ চলি, সুখে দুঃখে একে অপরের পাশাপাশি থাকি। তাকেই আমরা পরিবার বলে গণ্য করি। এবার এই কবিতার মধ্যে দিয়ে টেড হিউজেস আমাদের বোঝাবার চেষ্টা করছেন একটা সম্পর্ক, যেটা সম্বন্ধে আমরা বহু লেখা, বহু কবিতা, বহু গল্পে বহু চর্চিত, সেটা যে পরিবেশের সাথে মানুষের সম্পর্ক। অর্থাৎ পরিবেশ বলতে উনি এখানে সুনির্দিষ্টভাবে গাছেদের কথা বলেছেন। গাছেরা পরিবেশের একটি অংশ। গাছেদের সাথে মানুষের পারস্পরিক সম্পর্কটা যে ঠিক একটা পরিবারেরই মতো, সেটাই এই কবিতায় কবি তুলে ধরবার চেষ্টা করেছেন। একদিকে সেটা এক নম্বর একটা পয়েন্ট যদি আমরা বলি। আর একটি পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা কবিতাটা যত এগোবে তোমরা বুঝতে পারবে, যে অবশ্যই ভাবে গাছের সাথে মানুষের সম্পর্কটা বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু তার থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে উনি যেটা বলছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা সতর্কীকরণ বা একটা সাবধান বার্তা দিচ্ছেন, সাবধানতা অবলম্বন করতে বলছেন, সতর্ক করছেন আমাদেরকে, যে আমরা মানুষরা যদি প্রতিনিয়ত নিজেদের প্রয়োজনে অকৃতজ্ঞের মতো এবং অবিবেচকের মতো ভুলভাবে প্রকৃতিকে ব্যবহার করি, যেটাকে আমরা ইংরেজি ভাষায় একটা শব্দ আছে এক্সপ্লয়েট করা, অর্থাৎ শুধুই নিয়ে যাচ্ছি, তার দেওয়ার ক্ষমতা শেষ বিন্দুতে গিয়ে আমরা তার থেকে নিংড়ে নিচ্ছি,
এবং এই স্বভাবটা মানুষের ভিতরে চিরন্তন। এটা যদি চলতে থাকে, আমরা যদি এইভাবেই প্রকৃতিকে নিংড়ে শুষে নিই নিজেদের প্রয়োজনে, তাহলে মানে খুব অল্প সময়ের মধ্যেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, যেটা তোমরা এতদিনে বিজ্ঞানে, পরিবেশ বিষয়ে এবং অন্যান্য অনেকভাবে তোমরা সবাই জানো, আমি জানি সেটা। এবং সেইটাই এই কবিতার মূল বক্তব্য, যে সেই ভারসাম্যটা কিন্তু অচিরেই নষ্ট হয়ে যাবে। এবং প্রকৃতি বলতেই আমাদের যে একটা মনোরম ছবি চোখের সামনে ফুটে ওঠে, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে প্রকৃতি একটা ভয়াবহ মূর্তি ধারণ করবে। এবং সেই ভয়াবহ মূর্তিটা কিরম হতে পারে সেটা কিন্তু কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন, আমাদেরকে সেই ইঙ্গিতটা দিয়েছেন যে প্রকৃতি তার সৌন্দর্য হারিয়ে ফেলে একটা ভয়াবহ মূর্তি ধারণ করবে, যা মানব সভ্যতাকে একেবারে তছনছ করে দিতে পারে। তাই আমাদের এই মুহূর্তের, যেটাকে আমরা ইংরেজিতে বলি নিড অফ দি আওয়ার, যে এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি প্রয়োজন প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে নষ্ট না করে ফেলা। এবং সেটাই এই প্রকৃতির সংরক্ষণের বার্তাটাই কিন্তু কবির মূল বক্তব্য। এবং সেইটা বোঝানোর জন্য কবি এই টাইটেলটি ব্যবহার করেছেন, যেখানে তিনি বোঝাতে চাইছেন যে প্রকৃতি কিন্তু আমাদের প্রকৃত অর্থে আমাদের পরিবার। এবং আমরা যদি সেই চিন্তাটা নিজেদের মনে রাখি যে আমরা একই পরিবারভুক্ত, একে অপরের ওপর নির্ভরশীল, আমরা তাহলে বোধহয় আমরা এই এনভায়রনমেন্টাল এক্সপ্লয়টেশন বা প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে নেবার এই প্রবৃত্তিটা বা এই মনোবৃত্তি থেকে আমরা সরে আসতে পারব। এটা আমি চেষ্টা করলাম তোমাদের টাইটেলটা বোঝাবার। এবার আমরা লাইন বাই লাইন মানেতে যাব। তোমরা তোমাদের বইতে লাইনগুলো ফলো করো, আমি ওয়ার্ড মিনিংও তোমাদের একই সাথে বলে দেবো। আমি আগে লাইনগুলো রিডিং করব এবং তারপর মানে বোঝাবো। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. আমরা প্রথমে এই তিনটা লাইনের মানে বুঝি। Once I crept in an oak wood. তোমরা বুঝতেই পারছো এখানে আই বলতে কবি নিজেকে বোঝাচ্ছেন। আচ্ছা, ক্রেপ্ট শব্দটার ভাষাগত মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, বুকের উপর ভর দিয়ে বা হাঁটুর উপর ভর দিয়ে হেঁটে যাওয়া। কিন্তু এখানে কবিতার স্বার্থে কবিতায় যেটা কবি বলতে চাইছেন, যে তিনি নিজের অজান্তে একটি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেন একদিন। I was looking for a stag. স্ট্যাগ শব্দ, তোমরা এই মানেগুলো কিন্তু লিখে নিও। ক্রেপ্ট মানে হামাগুড়ি, আমি লিখে দিয়েছি এখানে, প্লাস আমি মুখেও বলছি, তোমরা পেন্সিল দিয়ে প্লিজ লিখে নিও। I was looking for a stag. না, স্ট্যাগ কথার ভাষাগত মানে হচ্ছে পুরুষ হরিণ। তাহলে লাইনটার মানে হচ্ছে যে কবি একদিন নিজের অজান্তে একটি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেন এবং কিসের সন্ধানে? একটি পুরুষ হরিণের সন্ধান। কিন্তু এখানে আমি তোমাদের একটু লাইন থেকে সরে গিয়ে একটা কথা বলি। আমি তোমাদের ক্লাসে এই কথাটা বহুবার বলেছি, যে কবিতাতে মানে 10-এর মধ্যে 9খানা কবিতাতেই এটা দেখা যায় যে কবিতার সবসময় একটা অন্তর্নিহিত অর্থ থাকে, একটা লিটারাল মিনিং থাকে যেটাকে আমরা বলি ভাষাগত অর্থ, আর একটা ইনহেরেন্ট মিনিং থাকে বা লেটেন্ট মিনিং থাকে যেটা কবিতার অন্তর্নিহিত অর্থ। তো আমরা আগে ভাষাগত মানেটা বুঝি, লাইন বাই লাইন যেটাকে বোঝা বলে, এবং তারপরে তার মধ্যে দিয়ে কবি কি ইঙ্গিত করতে চেয়েছেন সেটা বোঝবার চেষ্টা করি। সুতরাং আমরা ফার্স্ট লাইনটার ভাষাগত মানেটা বুঝতে পারলাম যে once I crept in an oak wood, আমি একটি পুরুষ হরিণের সন্ধানে একদিন নিজের অজান্তে একটি ওকের জঙ্গলে ঢুকে পড়ি। কিন্তু এই লুকিং ফর আ স্ট্যাগ, এই যে শব্দবন্ধনটা, এই ফ্রেজটার একটা অন্য মানে আছে। সত্যি সত্যিই কিন্তু কবি এখানে বোঝাতে চাইছেন না যে তিনি একটি পুরুষ হরিণের সন্ধানে ওক গাছের জঙ্গলে ঢুকে পড়েছিলেন। লুকিং ফর আ স্ট্যাগ কথার অর্থ হচ্ছে মানুষের একটি প্রবৃত্তির কথা বলা হচ্ছে, যেখানে আমরা সবসময় চেষ্টা করি নিজেদের জন্য একটা প্রকৃষ্ট বা সুন্দর একটা আইডিয়াল যাকে বলে বাসস্থান খোঁজার। এখানে কবি সেটাই বলতে চাইছেন যে আমরা
বা আমি মানে অর্থাৎ কবি নিজের জন্য একটি বাসস্থানের সন্ধানে তিনি জঙ্গলে ঢুকেছিলেন। এবং এই কথাটার একটা খুব গূঢ় অর্থ তোমরা যদি একটু বিবেচনা করো বাস্তবেও তোমরা খুঁজে পাবে। সেটা হচ্ছে, বাস্তবে তোমরা নিশ্চয়ই জানো, দেখছো তোমাদের চারপাশে সচেতন যদি হও তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে মানুষ যত বেশি সভ্যতা এগোচ্ছে, মানুষ যত বেশি সিভিলাইজড হচ্ছে, তত আমাদের টেন্ডেন্সি বা আমাদের প্রবণতা হচ্ছে নিজেদের প্রয়োজনে মানে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কারণে আমরা ক্রমশ প্রকৃতিকে এনক্রোচ করছি, ইংরেজিতে যাকে বলে। অর্থাৎ মানে নিজেদের যেহেতু আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের থাকবার জায়গার আরো বেশি প্রয়োজন পড়ছে, তাই আমরা কি করছি, জঙ্গল কেটে ফেলছি, বনাঞ্চল কেটে ফেলছি, গাছ কেটে ফেলছি, করে সেখানে আমরা নিজেদের থাকার জন্য বাড়ি বানাচ্ছি। আমরা কিন্তু একবারও ভাবছি না যে সেই গাছে কিন্তু অনেক পাখি বাস করতো, বা সেই গাছটা থাকলে আমরা ছায়া পেতাম, আমরা ফল ফুল পেতাম, বা আরো অনেক অন্যান্য প্রয়োজনীয়তা, অনেক অনেক রোগের ওষুধ পেতাম। সেই বিবেচনা, সেই ভাবনা চিন্তা থেকে আমরা সরে আসছি। আমরা তাৎক্ষণিক, তখন আমার একটা জমির দরকার থাকবার জন্য, কি একটা প্রাসাদ বানাবার জন্য, কি একটা হোটেল বানাবার জন্য, রিসর্ট বানাবার জন্য, তো সেই কারণে আমাকে কেটে ফেলতে হবে। তো মানুষ যত বেশি বৈভবের দিকে এগোচ্ছে, আমরা তত প্রকৃতি থেকে সরে আসছি। আমরা তত বেশি প্রকৃতির মানে যে জায়গাটাতে প্রকৃতির কেউ থাকবার একটা জায়গা দিতে হবে, পাখিকে, গাছকে, সমুদ্রকে, পাহাড়কে, তাদেরকেও থাকবার একটা জায়গা দিতে হবে, সেটা মানুষ ভুলে যাচ্ছে। যেহেতু মানুষ তাদের থেকে নিজেকে বেশি ক্ষমতাশীল, বেশি পাওয়ারফুল মনে করে, তাই সে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, যাতে সে মোটরেবল রোডস বানাচ্ছে, যাতে সেখান দিয়ে গাড়ি যেতে পারে। কিন্তু তার ফলে যে ধস নামাটা বেড়ে যাচ্ছে, সেটা সম্বন্ধে আমরা সচেতন, হয়তো সচেতন, কিন্তু সেটাকে আমরা ইগনোর করছি, কারণ আমাদের সেই বিলাসিতাটার প্রয়োজন, সেই বৈভবটার প্রয়োজন। তো ঠিক সেইটাই কবি এখানে বোঝাবার চেষ্টা করছেন, যে মানুষ ক্রমশ নিজেদের বাসস্থানের সন্ধানে কিন্তু আস্তে আস্তে জঙ্গলে ঢুকে পড়ছে, সেই জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলছে, বনাঞ্চল সাফ করে ফেলছে, করে সেখানে নিজেদের প্রয়োজনীয় বাড়ি বানাচ্ছে, প্রাসাদ বানাচ্ছে। তো হয়তো কবিও এখানে নিজের জন্য একটি আরো সুন্দর বাসস্থান খোঁজবার জন্য তার সন্ধানে ওক গাছের জঙ্গলে ঢুকেছেন। পরের লাইনটা, I met an old woman there. ভাষাগত মানে একজন বৃদ্ধা, তার সাথে আমার দেখা হলো জঙ্গলের মধ্যে। all nobly sticken rag. nobly কথার মানে হচ্ছে নড়বড়ে, যেটা খুব একটা শক্ত নয়, অশক্ত জিনিস। আবার অনেক সময় হয় অনেক লাঠি হয় যেগুলোতে অনেক গাঁট দেওয়া থাকে, তো সেরকম একটা লাঠি হতে পারে, বা যে জিনিসটা নড়বড়ে, তো সেরকম একটা নড়বড়ে লাঠি ধরে আছেন সেই বৃদ্ধা। এবং র্যাগ কথার মানে হচ্ছে ছেঁড়া জামা কাপড়। তো সেই বৃদ্ধা সেরকমই একটি ছেঁড়া জামা কাপড় পরে আছেন এবং একটা নড়বড়ে লাঠি হাতে তিনি দাঁড়িয়ে আছেন, তার সাথে আমার দেখা হলো। এটা ভাষাগত মানে। কিন্তু অন্তর্নিহিত অর্থটা কি? এখানে কবি এই ওল্ড ওম্যান বলতে এই বৃদ্ধা হচ্ছে আসলে একটি জিনিসের প্রতীক। কিসের প্রতীক? এখানে দুটো কথা তোমাদের খুব মন দিয়ে বুঝতে হবে। এখানে দুটো পয়েন্ট আছে সেকেন্ড লাইনটাতে। কি দুটো পয়েন্ট? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ওক গাছের জঙ্গল, প্রচুর ওক গাছ সেখানে। কবি সেখানে বলছেন যে আমি একজন বৃদ্ধার সাথে আমার দেখা হলো, আসলে মানে করতে চাইছেন যে তিনি জঙ্গলে ঢুকে একটি সুপ্রাচীন ওক গাছ দেখতে পেলেন, এবং সেই সুপ্রাচীন ওক গাছটিকে কবি কল্পনা করছেন এক বৃদ্ধার রূপে। কেন কল্পনা করছেন? দুটো জিনিসের মধ্যে মিল কোথায়? গাছটি যতটা প্রাচীন, গাছটি যেন ঠিক সেই বৃদ্ধার মতোই প্রাচীন, বহুদিন, বহু বছর ধরে, বহু যুগ ধরে সেখানেই দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধার মতো। এবং সেই বৃদ্ধা যে কতটা বৃদ্ধ বা কতটা প্রাচীন সেটা বোঝাবার জন্যই তিনি এই নোবলি কথাটা ব্যবহার করছেন, যে সে খুব অশক্ত, তার দেহের শক্তি ক্ষয় হয়ে গেছে। এবং র্যাগ মানে ছেঁড়া জামা কাপড় পরে আছে। তা এটা বলে কবি বৃদ্ধার যে চেহারাটা তোমরা চোখ বন্ধ করলে কল্পনা করতে পারছো, সেই শতচ্ছিন্ন চেহারাটার সাথে কবি তুলনা করছেন সেই ওক গাছটির, বা বৃহত্তর ক্ষেত্রে প্রকৃতির। কেন? কারণ প্রকৃতিও আজ এই বৃদ্ধার মতোই আস্তে আস্তে ক্ষয় হয়ে আসছে।
এবং আমরা জানি যে বার্ধক্যের পরেই আসে মৃত্যু, বার্ধক্যের পরবর্তী অধ্যায় হচ্ছে মৃত্যু। তো সেই বৃদ্ধা যেমন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, অশক্ত লাঠি হাতে, ছিন্ন বস্ত্র পরে, তার যে চেহারাটা আমাদের চোখের সামনে ফুটে উঠছে, সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কবি এখানে বোঝাতে চাইছেন যে ঠিক সেইভাবে মানুষের অসাবধানী আচরণের কারণে বা নিজের স্বার্থ চরিতার্থ করার কারণে আমরা প্রকৃতিকে যেভাবে ব্যবহার করে চলেছি, প্রকৃতির প্রতি আমাদের যে আচরণ, তার কারণে প্রকৃতিকেও আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছি। প্রকৃতিও এই বৃদ্ধার মতোই আস্তে আস্তে শতছিন্ন হয়ে পড়ছেন এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই সামগ্রিক প্রকৃতির প্রতীক হচ্ছে এই সুপ্রাচীন ওক গাছটি। পরের লাইন, she said, I have your secret in here inside my little bag. সিক্রেট কথার মানে হচ্ছে গোপন কথা, সিক্রেট কথার মানে গোপন কথা। she said বলতে এখানে বৃদ্ধা, বা সবসময় মনে রাখবে ওক গাছ, সেই সুপ্রাচীন ওক গাছ যার সামনে কবি দাঁড়িয়ে আছেন, যাকে কিনা কবি একটি বৃদ্ধার সাথে তুলনা করছেন। যখনই আমি এটা পড়বে তোমরা সবসময় মনে রাখবে এখানে she বলতে সেই বৃদ্ধা, সেটা লিটারাল অর্থে, কিন্তু আসলে কবি বোঝাতে চাইছেন একটি সুপ্রাচীন ওক গাছ। সেই ওক গাছটি কবিকে বলছেন যে আমার এই ব্যাগে, আমার এই ছোট্ট ঝুলির ভিতরে তোমার সমস্ত গোপন কথা আছে। এই কথার মানে মানব জাতির বেঁচে থাকার যে গোপন রহস্য, যে গূঢ় রহস্য, যেটা কিনা আমরা ভুলে যেতে বসেছি, যে আমরা যদি একটা সুস্থ জীবন নিজেরা চাই এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুস্থ জীবন উপহার দিতে চাই, তাহলে আমাদের পারস্পরিক নির্ভরশীলতার উপরে বেঁচে থাকতে হবে। শুধু আমিই থাকবো পৃথিবীতে আর সবকিছুকে বিনাশ করে ফেলবো, মানুষ সেই পথে হাঁটছে, কিন্তু সেটা বেঁচে থাকার উপায় নয়। মানুষ তার বেঁচে থাকার গূঢ় অর্থটা ভুলে গেছে। সেই গূঢ় অর্থটাই তার গোপন কথা। সেই গোপন কথাটা কিন্তু ওক গাছ বলছে সেটা কিন্তু আমার কাছে আছে, আমার এই ঝুলির মধ্যে তোমার গোপন রহস্য আছে। পরের স্ট্যান্জায় যাচ্ছি। Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. Then she began to cackle. ক্যাকল কথা অর্থ হচ্ছে এক ধরনের বিকট শব্দ, হাসির শব্দ। হাঁস মুরগি যে ধরনের শব্দ করে তাকে বলে ক্যাকলিং, ক্যাকলিং সাউন্ড। আচ্ছা, and I began to quake. quake কথার মানে ভয়ে থরথর করে কাঁপা। এই লাইনটা কি মানে? ওক গাছ যখন বললেন যে তোমার গোপন রহস্য আমার ঝুলিতে আছে, বলার পরে ওক গাছটি যেন বিকটভাবে হাসতে শুরু করলো এবং সেই ভয়াবহ হাসির আওয়াজে কবি ভয় কাঁপতে লাগলো। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে আমরা মানুষেরা যদি প্রকৃতির প্রতি আমাদের আচরণকে সংবরণ না করি, তাহলে প্রকৃতি এক ভয়ানক রূপ ধারণ করবে এবং যা দেখে মানুষরা ভয় পেতে বাধ্য হবে। She opened up her little bag and I came twice awake. Twice কথার মানে দুই, তোমরা জানো। awake কথার মানে জেগে ওঠা। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে খুব। twice awake কথার মানে কি? ওক গাছ যেই তার ঝুলি খুললো, কবি বলছেন আমি দ্বিতীয়বার বা দুবার জেগে উঠলাম। এই কথার মানে কি? দুবার জেগে ওঠার কথা কেন বলছেন কবি? এখানে খুব মন দিয়ে বুঝতে হবে একটা কথা। আমাদের প্রত্যেকের মধ্যে দুটো করে সত্তা থাকে। একটা আমাদের বাইরের আমি, যেটা সবাই দেখতে পায়, দ্য এক্সটার্নাল সেলফ। আর একটা হচ্ছে আমাদের অন্তরের আমি, দ্য ইন্টারনাল সেলফ বা অন্তরাত্মা। কবি এখানে টুয়াইস অ্যাওয়েক বলতে চাইছেন, টুয়াইস অ্যাওয়েক বলতে চাইছেন যে বাইরের যে আমি, সে তো দেখতে পাচ্ছে যে সে একটা ওক গাছের জঙ্গলে এসে পড়েছে, সামনে এক সুপ্রাচীন ওক গাছ দাঁড়িয়ে আছে, যাকে কিনা তিনি এক বৃদ্ধা সাথে তুলনা করছেন সমগ্র
প্রকৃতি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সেই ওক গাছ, সেটা দেখছে আমার বাইরের সেলফ, এক্সটার্নাল সেলফ। সে আস্তে আস্তে কতটা বুঝতে পারছে, কতটা অনুভব করতে পারছে, সেটা কবি বোঝাতে চাইছেন যে আমার অন্তরাত্মাও ওক গাছের এই কথায় জেগে উঠল। যখন সেই গুঁড়ো তত্ত্ব ওক গাছ আমাকে বোঝালো, আমি বলতে কবির কথা বলছি, তখন কবির অন্তরাত্মাও জেগে উঠছে। অ্যাওয়েক কথার মানে জেগে ওঠা লিটারাল অর্থে, এখানে জেগে ওঠা বলতে কিন্তু সচেতন হওয়ার কথা বলা হচ্ছে, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে এগোনোর কথা বলা হচ্ছে, উত্তরণের কথা বলা হচ্ছে। কবি সেই অন্তরাত্মার জাগরণের কথা উল্লেখ করছেন। হ্যাঁ, এবং এটাকে আমরা ইংরেজিতে বলি বা ভালো ভাষায় বলি মরাল রিঅ্যাওয়েকেনিং। মরাল মানে নৈতিকতা, নৈতিক পুনর্জাগরণ। রিঅ্যাওয়েকেনিং মানে আমাদের সকলের মধ্যে সেই নীতি আছে, সুপ্ত আছে। কোনো মানুষ এমন নেই যার ভিতরে সেই গাছ কাটলে যে সেটা খারাপ বা গাছ কাটলে যে আমার ক্ষতি হবে, সেই সেন্সটা আমাদের সবার ভিতরে আছে, কিন্তু সেটা বাস্তব চিন্তার চাপে চাপা পড়ে যাচ্ছে। সেই যেটা চাপা পড়ে যাচ্ছে আমাদের অন্তরাত্মা সবসময় বলছে যেটা ঠিক নয়, এটা করা উচিত নয়, ওটা করা উচিত, কিন্তু আমাদের বাইরের আমি, the external self is suppressing the internal self. সুতরাং মরালি স্ট্রং মানুষ আমরা কাকে বলি? যার অন্তরাত্মা অনেক বেশি জাগ্রত, যে তার অন্তরাত্মার নির্দেশ অনুযায়ী কাজ করে, বাইরের আমির নির্দেশ অনুযায়ী নয়, বা যার অন্তরাত্মা যা বলে তার এক্সটার্নাল সেলফ সেটাই ফলো করে। এক্ষেত্রে কবি সেই জাগরণটাই ঘটছে, এবং যে জাগরণে মানুষ বুঝতে পারে যে সে অন্যায় করছে, সেই জাগরণটাকেই কবি এখানে অ্যাওয়েক শব্দের মধ্যে দিয়ে বলতে চাইছেন। যে টুয়াইস অ্যাওয়েক বলতে তিনি অনুভব করলেন যে তিনি আস্তে আস্তে অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে তার একটা উত্তরণ ঘটছে। and surrounded by a staring tribe, staring বলতে বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছে, ট্রাইব মানে জাতি। এখানে ট্রাইব বলতে কবি ওক গাছকে একটা জাতির সাথে তুলনা করছেন। নিশুক প্রাচীন ওক গাছেরা যেন এক অত্যন্ত প্রাচীন এক জাতি, যারা বিস্ফারিত নেত্রে কবির দিকে তাকিয়ে আছেন। এবং স্টেক কথার মানে খুঁটি, খুঁটিতে কবি নিজেকে কল্পনা করছেন যে, বা তিনি দেখছেন যে তাকে খুঁটিতে বেঁধে দেওয়া হয়েছে, তিনি খুঁটিতে বাঁধা রয়েছেন, এবং তার চারপাশে ওক গাছের জাতি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং বিস্ফারিত নেত্রে তার দিকে তাকিয়ে আছে। এখানে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হয়তো তোমাদের প্রশ্ন উত্তরের জন্য কাজে লাগবে না বা পরীক্ষায় লাগবে না, কিন্তু কবিতার একটা সুন্দর অর্থ সেটা বলতে ইচ্ছে করছে। এখানে এই যে টাইড টু আ স্টেক কথাটা বলা হচ্ছে, এটার একটা অন্য মানেও আছে, যেখানে কবি বলতে চাইছেন, মানে তোমরা সবাই হয়তো দেখেছো, আমি জানি না, না দেখে থাকলে অবশ্যই দেখো, খ্রিস্টানিটি বা খ্রিস্ট ধর্মে আমরা একটা চিত্র সবসময় দেখি যে যিশু ক্রুশবিদ্ধ হয়ে রয়েছেন। তো এখানে কবি কল্পনা করছেন, এটা কবির নিজের কল্পনা, যে তিনি যে খুঁটিতে বাঁধা রয়েছেন এবং তাকে চারদিক দিয়ে ঘিরে রয়েছে ওক গাছের সারি, গোটা ওক গাছের জাতি তাকে ঘিরে ধরে আছে এবং তার দিকে তাকিয়ে আছে বিস্ফারিত নেত্রে, যেন তার কাছে কৈফিয়ত চাইছে। কবির মনে হচ্ছে যে তিনি যেন ক্রুশবিদ্ধ যিশু, তাকে যে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, তিনি নিজেকে কল্পনা করছেন যে প্রকৃত অর্থে প্রকৃত পরিবারের মতন গাছ তার সর্বস্ব দিয়ে আমাদের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত মিটিয়ে চলেছে। ওক গাছ যেন কবিকে এটাই বলার চেষ্টা করছে তার দিকে তাকিয়ে থেকে, যে আমরা নিজেদেরকে উজাড় করে তোমাদের সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে চলেছি যুগ যুগ ধরে, প্রতিনিয়ত, কিন্তু তোমরা তার বিনিময়ে কি করছো? আমাদের যখন কেটে ফেলা হচ্ছে, আমাদের যখন বিনষ্ট করা হচ্ছে, তখন তোমরা নীরব থাকছো, উল্টে তোমরাই তোমাদের প্রয়োজনীয়তায় আমাদের কেটে ফেলছো। তাই তোমার শাস্তি হচ্ছে, তোমাকে বেঁধে রাখা হয়েছে অ্যাজ ইফ তিনি ক্রুশবিদ্ধ যিশুর মতো বাধা পড়েছেন, এবং তিনি যতটা কষ্ট পাচ্ছেন তার কষ্টের মধ্যে দিয়ে ওক গাছ তাকে বোঝাবার চেষ্টা করছে যে কেটে ফেললে আমরাও ঠিক এতটাই যন্ত্রণা ভোগ করব। এবং কবি এটাই বোঝাবার চেষ্টা করছেন বারবার, যে আমরা যদি প্রকৃতির প্রতি যত্নশীল না হই,
তাহলে আমাদেরও এইভাবেই ক্রুশবিদ্ধ হতে হবে। They said, "We are the oak trees and your own true family. We are chopped down. We are torn up. You do not blink an eye. Unless you make a promise now. Now you're going to die." এখানে কবি বলছেন যে সেই ওক গাছের সারি তারা নিজেদেরকে কবির প্রকৃত পরিবার হিসেবে গণ্য করছেন। আমি চ্যাপ্টারটা শুরু করার আগেই তোমাদের বলেছিলাম যে পরিবার অর্থে আমরা বুঝি যেখানে আমরা একে অপরের উপর নির্ভর করি, একে অপরের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াই এবং একে অপরকে তাদের উপস্থিতিকে আমরা সম্মান করি। সেই অর্থেই এখানে সেই ওক গাছ কবিকে বোঝানোর চেষ্টা করছেন যে প্রতিটি গাছ তাদের সর্বস্ব দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, ফল ফুল ছাওয়া ঔষধি এবং আরো নানান উপায়ে তারা মানব জাতির উপকারে আসে, তাদের পাশে দাঁড়ায়। কিন্তু তার বিনিময়ে তারা খুব দুঃখের সাথে কবিকে এই অভিযোগ করছেন যে যদিও আমরা তোমাদের সমস্ত কাজে লাগি, তোমাদের উপকারে আসি, কিন্তু তোমরা তার বিনিময় কি করো? যখন আমাদেরকে কেটে ফেলা হয়, চপড ডাউন কথার অর্থ কেটে ফেলা, টর্ন আপ মানে ছিঁড়ে ফেলা। একটা গাছকে তো আমরা শুধু মানুষরা কেটেই ক্ষান্ত হই না, একটা গাছ কেটে ফেলা হয়, সেই জায়গায় হয়তো বাড়ি বানানো হবে, শপিং মল বানানো হবে, তাই সেই গাছটা কেটে ফেলা হচ্ছে। তারপরে সেই গাছ থেকে তার গাছের যে ছাল বা তার গাছের বাকল বলি সেটা কেটে ফেলা হচ্ছে, সেই দিয়ে কাঠের ফার্নিচার তৈরি হবে, কি আরো কত কি হয় যা হয়তো আমরা অনেকেই জানি না। তো নানাভাবে তাদের উপর আমরা অত্যাচার করি। তো টর্ন আপ মানে ছেড়ে ফেলা। ব্লিঙ্ক এন আই কথার মানে হচ্ছে চোখের পলক পড়ে না বা চোখের পাতা ফেলা। এখানে কবি বলতে চাইছেন যে ওক গাছেরা তাকে বারবার প্রশ্ন করছে যে আমাদেরকে নির্বিবাদে কেটে ফেলা হয়, আমাদের উপর নানান রকম অত্যাচার করা হয়, আমাদেরকে কুচিয়ে ফেলা হয়, তোমরা কি করো? তোমরা তোমাদের চোখের পাতাও পড়ে না। এর অর্থে চোখের পাতা না পড়া অর্থে কবি কি বোঝাতে চাইছেন? যে আমরা নির্বিকার থাকি, উই রিমেইন ইগনোরেন্ট, আমাদের কিছু যায় আসে না তাতে, আমরা অ্যাফেক্টেড হই না। তার অর্থে তোমরা কোনো প্রতিবাদ করো না, এবং প্রতিবাদ করো না বলেই আমাদের উপর অত্যাচার প্রতিনিয়ত বাড়তে থাকে। এবং শুধু তাই নয়, আমরা যে শুধু প্রতিবাদ করি না তাই নয়, আমরা নিজেদের প্রয়োজনেই গাছ কাটি এবং গাছেদের এই চরম পরিণতি দেখেও আমরা নিরুত্তাপ থাকি। এবং সেই জন্যে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তাই জন্যই এই লাইনটি, যে প্রমিস কথার অর্থে শপথ গ্রহণ বা প্রতিজ্ঞা করা, তাই জন্য সেই গাছেদের সারি আজ কবিকে সতর্ক করছে এবং এক অর্থে নির্দেশও দিচ্ছে যে যদি না, আনলেস মানে যদি তোমরা আজ মানে কবি অর্থাৎ মানব জাতি, সমগ্র মানব জাতিকে সাবধান করে দিতে চাইছে যে আজ যদি মানুষেরা একটি বিশেষ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ না হয় তাহলে তাদের বিনাশ অবশ্যম্ভাবী। নাও ইউ আর গোয়িং টু ডাই, আজ এই মুহূর্তে এক্ষুনি যদি তুমি সেই প্রতিজ্ঞাবদ্ধ না হও সেই বিশেষ ব্যাপারে, তাহলে তোমাদের মৃত্যু কেউ আটকাতে পারবে না। এটা লিটারাল অর্থে মনে হতে পারে যে যেহেতু তোমাকে আমরা বেঁধে রেখেছি, তুমি যদি আমাদের কথা না শোনো, তুমি যদি প্রতিজ্ঞা না করো কবি, তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো। কিন্তু সবসময় এটা তোমাদের মনে রাখতে হবে, আমি যেটা বারবার বলছি, যে ওই একটি ওক গাছ যাকে কবি একটি বৃদ্ধা হিসেবে কল্পনা করছে, সে কিন্তু প্রকৃত অর্থে একটি ওক গাছ নয়। সেই একটি ওক গাছ সমগ্র পরিবেশ, সমগ্র গাছেদের প্রতিনিধি, সিম্বল। ঠিক তেমনি সেই বৃদ্ধা জরাজীর্ণ অবস্থা, সে কিন্তু সামগ্রিক প্রকৃতির একটি চিত্র, সে কিন্তু সেই সামগ্রিক প্রকৃতির সিম্বল। ঠিক তেমনি এখানে কবি কিন্তু একা নন, কবি এখানে কিসের সিম্বল? সমগ্র মানব জাতির সিম্বল, আমাদের সকলের হয়ে কবি সেখানে প্রতিনিধিত্ব করছেন। তাই
এই লাইনের মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে যদি আজ সমগ্র মানব জাতি একটা প্রতিজ্ঞা না নেয়, প্রতিজ্ঞাবদ্ধ না হয়, তাহলে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, মানে তাদের বিনাশ অবশ্যম্ভাবী। তাহলে সেটা কি প্রতিজ্ঞা হতে পারে, সেটাই আমরা পরের 3টে লাইনে পড়ব। Whenever you see an oak tree felled, আচ্ছা আমি এখানে এটা দাগ দিতে ভুলে গেছি। ফেল্ড কথার অর্থে কেটে ফেলা, গাছ কেটে ফেলাকে আমরা ফেল্ড বলি, ফেলিং অফ ট্রিজ। আমি এখানে লিখে দিচ্ছি, গাছ কেটে ফেলা। আমি আগে বুঝিয়ে নিই, তারপর তোমাদের লিখে দেবো এখানে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. Swear মানে শপথ নাও, প্রতিজ্ঞা করো। তুমি যেখানেই একটি গাছকে পড়ে যেতে দেখবে, গাছ পড়ে যাওয়া অর্থে গাছ কেটে ফেলা, তুমি যেখানেই একটি গাছ কেটে ফেলা হচ্ছে দেখবে, আজ তোমাকে শপথ করতে হবে যে তুমি সেখানে 2টি গাছের চারা লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. bark কথার মানে গাছের ছাল বা বাকল, আর wrinkle কথার শব্দগত মানে বলি রেখা, জরাজীর্ণ চেহারা, বয়স হলে যেরকম চামড়া কুঁচকে যায় সেটাকে আমরা বলি wrinkle। কিন্তু এখানে wrinkleটা কবি অন্য অর্থে ব্যবহার করেছেন। Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. ভীষণ জরুরি 2টি লাইন এবং খুব সুন্দর এর অন্তর্নিহিত অর্থ। প্রথম লাইনটা আমি বললামই যে যেখানেই তুমি একটি গাছকে কেটে ফেলতে দেখবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সেখানে 2টি গাছের চারা লাগাবে। দ্বিতীয় লাইনে কবি বলছেন যদি তুমি সেটা না করো তাহলে কি হবে? The black oak bark, black oak মানে যে ওক গাছের যে বাকল, সেটা তোমার উপর নুয়ে পড়বে ধীরে ধীরে, will wrinkle over you and root you among the oaks. root কথার মানে পুঁতে দেওয়া, পার্মানেন্টলি কোথাও তোমাকে স্থায়ীভাবে আটকে রাখা, স্থায়ীভাবে কোথাও গেঁথে দেওয়া। root you among the oaks where you were born but never grew. আচ্ছা, দ্বিতীয় লাইনের অন্তর্নিহিত অর্থটা হচ্ছে ব্ল্যাক ওক বার্ক, এটাও একটা জিনিসের সিম্বল। সহজভাবে আমাদের মনে হচ্ছে গাছের বাকল সচরাচর কালোই হয়, সেই জন্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, কবির ওপর সেটা নুয়ে পড়ে কবিকে মেরে ফেলবে, তার দম বন্ধ করে দেবে। কিন্তু বৃহত্তর অর্থে যদি তোমরা বিচার করো, তাহলে এখানে ওক গাছ আমাদেরকে সাবধান করছে যে যদি তোমরা গাছ না পোঁতো, গাছ কেটে ফেলার পরিবর্তে বা একটা গাছ কেটে ফেলার বিনিময়ে 2টি করে গাছ যদি তোমরা না লাগাও, তাহলে প্রকৃতি একদিন কালো হয়ে যাবে, অর্থাৎ শুষ্ক হয়ে যাবে, সবুজ মুছে যাবে পৃথিবীর মাটি থেকে। এই যে সুন্দর মনোরম প্রকৃতি আমরা দেখে অভ্যস্ত, সেটা একটা কালো গাছের বাকলে পরিণত হবে, যেটা কিনা চারদিক দিয়ে সমগ্র মানব জাতিকে চেপে ধরে তার দম বন্ধ করে দেবে। এবং এখানে আমি একটা কথা ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমরা কিন্তু খুব দ্রুত সেদিকেই এগোচ্ছি। প্রকৃতি কিন্তু আস্তে আস্তে নানানভাবে আমাদেরকে চেপে ধরছে, নানান প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সেগুলো সবই কিন্তু আমাদেরই কার্যকলাপের পরিণতি। আমরা তার জন্য অন্য কাউকে দোষারোপ করতে পারি না। We are the reason behind all the natural calamities happening today. আজকে যা যা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার জন্য আমরা মানুষেরাই দায়ী। এবং সেটাই সতর্ক করছে এই ওক গাছ, যে তোমরা যদি গাছ কাটার বিনিময়ে গাছ না লাগাও, তাহলে এই সবুজ সুন্দর পৃথিবী তোমরা আর দেখতে পাবে না। এই পৃথিবী রুক্ষ, শুষ্ক, সবুজহীন হয়ে যাবে। সেই শুষ্কতাকে বর্ণনা করার জন্য উনি ব্ল্যাক ওক বার্ক শব্দটা ব্যবহার করছেন। and root you among the oaks, তোমাকে পুঁতে ফেলবে সেখানে যেখানে তুমি
জন্মেছো, where you were born but never grew. আমরা সবাই পরিবেশের মধ্যেই বড় হয়েছি, আমরা সবাই গাছপালার মধ্যেই বেড়ে উঠেছি, বাট নেভার গ্রিউ কথার মানে কি? where you were born, জন্মেছো, এখানে গ্রিউ বলতে ফিজিক্যালি বড় হওয়ার কথা কবি বলছেন না, কারণ ফিজিক্যালি আমরা সবাই বড় হয়েছি গাছপালার মধ্যেই, পরিবেশের মধ্যেই। এখানে গ্রিউ কথাটাকে উনি ব্যবহার করছেন জ্ঞানের উন্মেষ বোঝানোর জন্য, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাচিওরিটি হওয়া। বড় অনেকেই হই আমরা, কিন্তু বড় হওয়া মানে কিন্তু ম্যাচিওর্ড হওয়া নয়। ম্যাচিওর্ড কথার মানে বিচক্ষণ হওয়া, পরিবেশ পরিস্থিতিকে বুঝতে শেখা। আমরা অনেকেই বড় হয়েছি, পরিবেশের মধ্যে সবাই বেড়ে উঠেছি, কিন্তু তবুও আমরা কি পরিবেশের ইম্পর্টেন্স, পরিবেশের সিগনিফিকেন্স, সেই গুরুত্বটা, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার পেছনে প্রকৃতির যে অবদান, গাছের যে অবদান, সেটা কি আমরা অনুভব করেছি, অনুধাবন করেছি? ওক গাছেদের বক্তব্য বা তাদের বিশ্বাস করিনি। যদি করতাম তাহলে অবিবেচকের মতো সেই প্রকৃতিকেই আমরা নষ্ট করতাম। যেটা আমরা বলি, যে ডালে বসে আছি সে ডালই কেটে ফেলছি, তাহলে কি হবে? আমরা তো পড়েই যাবো মাটি। তো সেই যে বোধটা কাজ করছে না যে আমি যে ডালটা কাটছি আমি সে ডালেই বসে আছি, তাহলে ডালটা ভেঙে পড়লে আমিও পড়ে যাবো। তাহলে মানুষ আজ সেই দিকে এগোচ্ছে যেখানে সে ভুলে গেছে যে আমরা নিজেরাও কিন্তু প্রকৃতির একটা অংশ। আমরা যদি এইভাবে নির্বিচারে প্রকৃতিকে নষ্ট করতে থাকি নিজেদের প্রয়োজনে, নিজেদের ইমিডিয়েট প্রয়োজনে, এক্ষুনি আমার যেটা চাই সেটাকে চরিতার্থ করার জন্য যদি 10টা গাছ কেটে ফেলতে আমি তাই করব, এই যে মানসিকতা, এটা থেকে যদি এটা কোনো বিচক্ষণতার লক্ষণ নয়। এটাকে বড় হওয়া বলে না, এটাকে বেড়ে ওঠা বলে না। তাই জন্য কবি বলছেন যে তোমরা, মানে ওক গাছেরা বলছেন কবিকে, যে তোমরা শুধু জন্মেইছো প্রকৃতির মধ্যে, কিন্তু বেড়ে ওঠোনি। তোমাদের মধ্যে সেই বোধটাই জন্মায়নি যে তোমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এটা একটা পারস্পরিক সম্পর্ক, আমাদেরও থাকা প্রয়োজন, সেটা তোমরা ভুলতে বসেছো। যদি ভুলেই যাও তাহলে সেখানেই ফিরে যেতে হবে যেখানে তোমরা জন্মেছিলে, অর্থাৎ সেই মাটিতেই তোমাদের পুঁতে ফেলা হবে, তোমরা বিনষ্ট হবে। সমগ্র মানব জাতি ধ্বংসের দিকে এগিয়ে যাবে এবং বিলুপ্তির পথে এগিয়ে যাবে। This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood, back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. শেষ 3টে লাইন। This was my dream beneath the boughs, boughs কথার মানে গাছের শাখা, গাছের ডাল। That the dream that altered me, altered কথার মানে পাল্টে দেওয়া। এই স্ট্যান্জারটা কবিতার শেষ স্ট্যান্জা। এই লাইনটায়, এই দ্বিতীয় পোর্শনটা, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটার একটা গভীর মানে আছে। দিস ওয়াজ মাই ড্রিম বলতে তোমরা বুঝতেই পারছো কবি বলতে চাইছেন যে এটা একটা আমার স্বপ্ন, এটা আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি ওক গাছের জঙ্গলে ঢুকে গেছি, সেখানে এক বৃদ্ধার সাথে আমার দেখা হয় যে কিনা একটি ওক গাছের মতোই প্রাচীন, এবং আমাকে তারা খুঁটিতে বেঁধে এই কথাগুলো বলে। এটা আমার একটা স্বপ্ন। কিন্তু কবি এটাও বলছেন যে এটা সেরকমই একটা স্বপ্ন যে স্বপ্ন আমাকে পাল্টে দেয়। অল্টার্ড মি মানে আমি মানুষ হিসেবে পাল্টে যাই। এবার লিটারালি যদি তোমরা দেখো মানেটা, তাহলে সত্যি আমরা বুঝতে পারছি যে কবি বা যে মানুষটি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলেন, আর কবিতার শেষে আমরা যে মানুষটিকে দেখতে পাচ্ছি, মানুষ হিসেবে সে পাল্টে গেছে। কেন? কারণ খুব সহজভাবে যদি বলি, যখন সে ওক গাছের জঙ্গলে ঢোকে তখন সে আমাদেরই মতন একজন অজ্ঞ মানুষ ছিল, যিনি কিনা প্রকৃতির সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক বুঝতে পারেননি এবং অজ্ঞানে প্রকৃতিকে বিনষ্ট করে চলেছেন, বা প্রকৃতির সংরক্ষণের ক্ষেত্রে খুব উদাসীন। কিন্তু ওক গাছেদের সাথে এই পরিচয় এবং এই অভিজ্ঞতার ফলে মানুষ হিসেবে তিনি পাল্টে যান, তিনি হয়তো অনেক বেশি সচেতন হয়ে ওঠেন। কিন্তু এখানে
কবি অল্টার কথাটাকে ব্যবহার করেছেন খুব সুন্দরভাবে। আমি আগেও তোমাদের একবার সেটা বললাম, যেখানে টুয়াইস অ্যাওয়েক কথাটা উনি ব্যবহার করেছেন শব্দ দুটি, যে আমাদের দুটো সত্তার কথা, একটা আমাদের ইন্টারনাল সেলফ আর একটা এক্সটার্নাল সেলফ। এখানেও সেই একই জিনিসের কথা উনি পুনরাবৃত্তি করছেন, যে এই অভিজ্ঞতা বা এই স্বপ্ন যেন কবির সত্তাকে দুভাগে ভাগ করে দিয়েছে। এবং এখানে ইন্টারনাল সেলফ এবং এক্সটার্নাল সেলফ, যেটা টুয়াইস অ্যাওয়েকের ক্ষেত্রে কবি বলেছিলেন যে আমার অন্তরাত্মা জেগে উঠছে এবং সেই অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে আমার এক্সটার্নাল সেলফ ও সচেতন হয়ে উঠছে প্রকৃতি এবং পরিবেশের প্রতি। ঠিক তেমন ভাবেই লাস্ট স্ট্যান্জাতেও কবি এখানে বলছেন যে এই স্বপ্ন যে শুধু মানুষ হিসেবে আমাকে অল্টার করলো, মানে পাল্টে দিল তাই নয়, কিন্তু আমার সত্তাকে যেন দুভাগে ভাগ করে দিল। ইংরেজিতে একটা কথা আছে অল্টার ইগো, মানে আমারই আরেকটি সত্তা। সেটা অনেক কঠিন কনসেপ্ট, অনেক বেশি আলোচনা করা যায় সেই নিয়ে। অতটা গভীর বা অতটা ভ্যারিড ডিসকাশনের, ল্যাটারাল ডিসকাশনের হয়তো এক্ষেত্রে এই সময় তোমাদের প্রয়োজন নেই, তাই আমি অতটা গভীরে যাচ্ছি না অল্টার ইগো কাকে বলে। তবে সহজভাবে যদি বোঝার চেষ্টা করো, অল্টার ইগো বলতে আমারই আরেকটি সত্তা। ঠিক তেমনি কবি বলছেন এই অভিজ্ঞতা, এই স্বপ্ন যেন আমাকে, আমার সত্তাকে দুভাগে ভাগ করে দিল। তাই কবি যখন জঙ্গল থেকে বেরিয়ে এলেন তখন তার অন্তরাত্মা অনেক বেশি জাগ্রত। তার অন্তরাত্মা বা তার মানবিক সত্তা যেটা, সেটা অক্ষুণ্ণ রইল। যেটা তিনি এইখানে বলছেন যে when I came out, যখন আমি হিউম্যান কোম্পানি, মানে আমি আবার যখন সভ্য জগতে ফিরে এলাম, জঙ্গল থেকে বেরিয়ে এলাম, তখন my walk was the walk of a human child। আমি কিন্তু আমার মানব সত্তাকে অক্ষুণ্ণ রইল, আমি মানুষের মতোই আচার আচরণ করছি। I remained as a human being, I retained my human self। আমার মানবিক সত্তা অক্ষুণ্ণ রইল, কিন্তু my heart was a tree, মানে আমার জাগ্রত চেতনা বা আমার জাগ্রত যে বিবেক, যেটা কিনা আগে সুপ্ত ছিল, যেটা আমি তোমাদের বলেছি যে আমাদের ইন্টারনাল সেলফ তাকে আমরা চাপা দিয়ে রাখি আমাদের এক্সটার্নাল সেলফ দিয়ে, কবিরও তাই ছিল। কিন্তু এই অভিজ্ঞতার ফলে তার অন্তরাত্মা জেগে উঠেছে এবং সেই মরাল রিঅ্যাওয়েকেনিং এর কারণে তার হৃদয়টা এখন গাছের মতো করে ভাবতে পারছে, বা একটা গাছের দুঃখ কষ্টকে কেটে ফেলার ফলে সেটা কবি উপলব্ধি করতে পারছেন এই জাগ্রত বিবেকের সাহায্যে। এবং তার সেই আরেকটি সত্তা, মানে তার অন্তরাত্মা, যে কিনা গাছের মতো ভাবতে পারছে, উপলব্ধি করতে পারছে গাছ কাটার যন্ত্রণা। কবি বুঝতে পারছেন যে মানুষের, এবং এটাই এই কবিতার মূল বক্তব্য, যে মূল বার্তাটা কবি দিতে চাইছে, যে মানুষ এবং গাছ এদেরকে একটা পরিবারের মতো একত্রে একটা পরিবার বা ওয়ান সিঙ্গল ইউনিট হয়ে থাকতে হবে। এবং সেটা গাছেদের স্বার্থে যত না, তার থেকে অনেক অনেক গুণ বেশি দরকার মানুষের নিজেদের স্বার্থে প্রকৃতিকে রক্ষা করতে হবে, নিজেদের জন্য এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুস্থ জীবন, একটা সবুজ প্রকৃতি যাতে আমরা দিয়ে যেতে পারি। তাই জন্যই আমাদের এই সহাবস্থানের কথা ভাবা উচিত, এবং সেই সহাবস্থানের জন্য বা সেই সহাবস্থানটা যাতে আমরা মেনটেন করতে পারি, তার জন্যই আমাদের অনেক বেশি জাগ্রত হতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে, যাতে আমরা প্রকৃতির আর কোনো ক্ষতি না করি, গাছ না কেটে আরো বেশি গাছ লাগাই এবং প্রকৃতিকে প্রতিনিয়ত রক্ষা করে চলি। তবেই সেই পারস্পরিক সম্পর্কটা, যেটা একটা পরিবারে হয়ে থাকে, সেই পারস্পরিক সম্পর্কটা স্থাপিত হয়। মোটামুটি আমি পুরো কবিতাটার লিটারাল মানে এবং অন্তর্নিহিত মানে দুটোই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না যদি তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে শোনো, এবং মানেগুলো তোমরা বইতে লিখে নিও অবশ্যই। আর এইখানে আমি কম্প্রিহেনশন এক্সারসাইজ তোমরা ক্লাসেও করে থাকো,
এই কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এক্সারসাইজ 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তোমরা করে থাকো, বইতেই দাগ দেবে সঠিক উত্তরগুলো, তোমাদের এটা কিছু বলার নেই, তোমরা ক্লাসে সবাই করো, জানো। আর 2 নম্বরটা হচ্ছে ট্রু ফলস, বইতেই করবে এবং অবশ্যই সাপোর্টিং সেন্টেন্স খুঁজে বার করবে। 3 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনগুলো আরেকবার তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, উত্তরগুলো আরেকবার ডিসকাস করে দিচ্ছি। তোমরা প্লিজ একটু নিজেরা লেখার চেষ্টা করো খাতায়। যদিও আমি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে এই 3টে, যেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, মানে অর্থাৎ কম্প্রিহেনশন এক্সারসাইজ 1, 2 এবং 3, 3টেরই উত্তর তৈরি করে আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। তোমরা সেই উত্তরের সাথে মিলিয়ে নিও, যদি কারোর ভুল হয় সেটা সংশোধন করে নিও, কিন্তু এই 3টে উত্তর তোমরা একটু লেখার চেষ্টা করো। আমার বোঝানোটা যদি তোমরা বারবার শোনো তাহলে আশা করি খুব একটা অসুবিধে হবে না। When did the poet come twice awake? কখন কবির দ্বিতীয়বার জেগে উঠলেন, অর্থাৎ তার, যেটা আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তার অন্তরাত্মা জাগ্রত হলো, তার মরাল রিঅ্যাওয়েকেনিং হলো, অর্থাৎ তার নৈতিক চেতনা জাগলো, বা যেটাকে আমরা বলি, আমি বললাম যেটা অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে তার উত্তরণ হলো, সেটা কখন ঘটলো। আর what would happen to the poet if he failed to make the promise? ভীষণ সোজা। ও গাছেরা যখন তাকে শপথ গ্রহণ করতে বলল, তখন যদি সে শপথ না নেয় তাহলে কি হবে বলেছিল। and what was it that altered the poet? কোন জিনিসটার কারণে কবি পাল্টে গেলেন, বা কবির সত্তা দুভাগে বিভক্ত হয়ে গেল এবং একটা সত্তা মানব সত্তা থেকেও আর একটা সত্তা গাছের মতো হয়ে গেল, গাছের মতো করে তিনি ভাবতে পারলেন, কোন ঘটনার কারণে এটা ঘটলো। 3টে যথেষ্ট সোজা প্রশ্ন, তোমরা একটু উত্তরটা নিজেদের মতো করে লেখার চেষ্টা করো। আমি তো লিখে দেবই, কিন্তু তোমরা লিখলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো। গ্রামারটা এই মুহূর্তে করার দরকার নেই, কারণ গ্রামারটা আমাকে বোঝাতে হবে। আমি চেষ্টা করছি পরে আর একটা ভিডিও করার, যেখানে আমি তোমাদের গ্রামার ক্লাস নেব আলাদা করে। এখানে মূলত তোমাদের সিলেবাসটা শেষ করা বেশি দরকার, চ্যাপ্টারগুলো। তো সেই জন্য আশা করি কবিতাটা বোঝানো তো শেষ হয়ে গেছে। আমি কম্প্রিহেনশনটাও তোমাদের দিয়ে রাখলাম, তোমরা এটা করে রাখো, ধীরে সুস্থে করো তোমাদের সময় নিয়ে। আমি 2-1 দিনের মধ্যেই উত্তরটা করে আপলোড করে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর একটা কথা বলে রাখছি, যদি কারোর কোনো রকম সমস্যা হয় বুঝতে বা প্রশ্ন উত্তর নিয়ে বা পড়াশোনা সংক্রান্ত অন্য কোনো প্রয়োজন হয়, গ্রুপেতে আমার যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারেই তোমরা গ্রুপেতে না লিখে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করলে আমার একটু সুবিধা হয়, কারণ গ্রুপেতে অন্যান্য স্যার ম্যাডামদেরও আমরা সবাই আছি, সুতরাং কোনটা যে আমার প্রশ্ন সেটা খুঁজে সঙ্গে সঙ্গে যদি না দেখি, যদি পরে দেখি, তাহলে হারিয়ে যেতে পারে অত কিছুর ভিড়ে। তাই ওখান থেকে নাম্বারটা নিয়ে তোমরা ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, পড়াশোনা সংক্রান্ত যা কিছু তোমাদের জিজ্ঞাসা আছে। ঠিক আছে, এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি। পরের চ্যাপ্টারের ভিডিও আশা করছি খুব শীঘ্রই আমি তোমাদের দিতে পারবো। থ্যাংক ইউ।